আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হেফাজতে ইসলাম বিষয়ে কিছু কথা বলবো। এর আগেও আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম হেফাজতে ইসলাম বিষয়ে। তো সেখানে তো রাজনৈতিক কিছু বিষয় নিয়ে আলাপ করছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি হেফাজতে ইসলামের ইন্টেলেকচুয়াল কিছু বিষয়, যে বিষয়গুলো আমাদের মনে হয়েছে যে কিছু ইন্টেলেকচুয়াল বিষয় নিয়ে আসলে আলাপ করা দরকার। কেন আমাদের এই আমরা যে ধরনের দুশ্চিন্তা করছি হেফাজতে ইসলাম নিয়ে, সেটা ইন্টেলেকচুয়ালভাবে কেন এত ব্যাখাপ্পা মনে হচ্ছে, বা সেটা ইন্টেলেকচুয়ালভাবে কেন আমরা আসলে সেখানে দাঁড়াইতে পারতেছি না যেখানে দাঁড়ানো উচিত ছিল। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো প্রথমেই যে বিষয়টা নিয়ে আলাপ, সেটা হচ্ছে যে হেফাজতে ইসলামের 2013 সালে 5ই মে যে শাপলা গণহত্যা যে ট্র্যাজেডি হয়েছে, সেখানে যত শহীদ হয়েছিল যারা, তাদের পূর্ণাঙ্গ তালিকা এখন পর্যন্ত কেন প্রকাশ হলো না, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এখন এখানে নানান কথা আছে, তার আগে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই। সেটা হচ্ছে জুলাই বিপ্লবের 6 মাসের মাথায় গত মার্চ মাসের 10 তারিখে বাংলাদেশ জামাতে ইসলামী তারা জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের সবার, মোটামুটি যাদের নাম এখন পর্যন্ত ভেরিফাই করা গেছে, এরকম সকল শহীদদের নাম, পরিচিতি, তাদের ডিটেলস, তাদের ফটো সহ তাদের যাবতীয় পরিচিতি নিয়ে তারা 10 খণ্ডের এরকম মোটামুটি বই, 10 খণ্ডের একটা স্মারক বের করছে। 10 খণ্ডের স্মারক। তো সেইখানে মোটামুটি সকল শহীদদের নাম, দাম, পরিচিতি, একদম তার ছবি সহ 4 কালারে আর্ট পেপারে সেটা ছাপা হয়েছে। এটা হচ্ছে জুলাই বিপ্লবের 6 মাসের মধ্যে। এখন আমাদের এইগুলা দেখেন, আমরা ধরলাম যে আওয়ামী লীগের সময় আমরা এটা করতে পারি নাই, যারা হেফাজতে ইসলামের করার কথা ছিল তাদের কতজন শহীদ হয়েছে সেটা করতে পারি নাই। আহত যারা হয়েছে তাদের কথা আমি পরবর্তীতে বলতেছি। যারা শহীদ হয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা, তাদের পরিচিতি, তাদের পরিবারের বর্তমান কি খোঁজ খবর, কেমন কি, সেটা আমরা করতে পারি না এখন পর্যন্ত। প্রায় 8 মাস চলে গেছে, 9 মাস চলে গেছে, এখন আমরা করতে পারি নাই। তো এই যে করতে পারলাম না, এই দায়টা কার? এই দায়টাকে আমরা সাধারণ নাগরিক যারা তাদের, সাধারণ কওমি মাদ্রাসার শিক্ষার্থী যারা তাদের, নাকি এটা হেফাজতে ইসলামের? যেহেতু এই শাপলার যে ঘটনা, এটার মূল উদ্যোক্তাই ছিল হেফাজতে ইসলাম, সেখানে এই দায়টা তো অবশ্যই তাদের। এই দায় থেকে তো তারা বেরোতে পারবে না। আর তারা এমন কোনো সংগঠন না, বা তাদের নেতারা এমন কোনো ব্যক্তিও না যে তারা এটা করার মতো ক্ষমতা রাখে না। তারা এটা করার মতো ক্ষমতা রাখে, তাদের সেই অ্যাবিলিটি আছে, তাদের জনসমর্থন বলেন বা তাদের লোক সংখ্যা বলেন, সবই তাদের আছে। কিন্তু তারপরেও তারা শাপলা গণহত্যার যারা শহীদ হয়েছে, সেই শহীদদের তারা করতে পারে নাই। তো এই শাপলা শহীদ যারা হয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা এখন পর্যন্ত প্রকাশ করতে পারে না। এখন দেখেন এখানে সমস্যাটা কোন জায়গায়। সমস্যা হচ্ছে এই যে ধরেন যে একটা তালিকা প্রকাশ করছে অধিকার নামের একটা এনজিও, তারা 60 জন 65 জনের একটা তালিকা করছে বা 67 জনের একটা তালিকা করছে। এই তালিকার বাইরে হেফাজতের আর কোনো তালিকা নাই। তারা ওই তালিকাটা নিয়েই পড়ে রয়েছে, হেফাজত নিজে কোনো তালিকা করে নাই। তো অন্যান্য কিছু সূত্র ধরে আমরা মোটামুটি একটা ইনফরমেশন এরকম গ্যাদার করছি যে সেটা হচ্ছে 300-র মতো লোক, 300-র মতো মাদ্রাসা এবং অন্যান্য বিভিন্ন সাইডের থেকে যারা আসছেন, এরকম 300 মানুষ হেফাজতের ওই আন্দোলনের সময় শহীদ হয়েছে। এখন এই যে 300 জন হোক বা ভেরিফাইড যে কয়জন হোক, সেটা তো আগে অনুসন্ধান করতে হবে। অনুসন্ধান করে সেটা বের করতে হবে। বের করে তারা যে শহীদ হয়েছে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। হেফাজতে ইসলাম আজকে কেন এই ধরনের তাদেরকে মানুষ গালি দেয়, কেন তাদেরকে নপুংসক বলে, কাপুরুষ কেন বলে? কারণ তারা এখন পর্যন্ত তাদের যে লোক শহীদ হয়েছে এটা এখন পর্যন্ত ভেরিফাই করতে পারে নাই। এখন পর্যন্ত তারা ভেরিফাই করতে পারে নাই যে তাদের লোক শহীদ হয়েছে। আওয়ামী লীগ যে ন্যারেটিভ তৈরি করছে সেই ন্যারেটিভের মধ্যেই তারা আছে। তারা শুধু বলছে অনেক শহীদ হয়েছে, অনেক শহীদ হয়েছে, কিন্তু সেটার প্রমাণ কি?
একটা প্রমাণ তো লাগবে যে আমার এই লোকটাই সেখানে আসছিল, আসার পরে শহীদ হয়েছে। সেই ধরনের ন্যারেটিভ কোনো কিছু নাই। তো এই কারণে এখন যদি হেফাজত ইসলাম চায় যে আমি নতুন করে আন্দোলন করব, কি ন্যারেটিভ এসে আন্দোলন করবে? তার তো ভিত্তিই ঠিক নাই। তার যে মানুষগুলো তার জন্য জীবন দিল, সেই মানুষদেরকে সে স্বীকৃতি দিতে পারে নাই। নিজেদের স্বীকৃতি হোক, রাষ্ট্রীয় স্বীকৃতি হোক, কোনো স্বীকৃতি সে দিতে পারে না। তাহলে তার দাঁড়ানোর জায়গাটা কোথায়? এটা হচ্ছে একটা আলাপ। 2 নম্বর আলাপটার মধ্যে আসি। সেটা হচ্ছে জুলাই বিপ্লবের সময় আমাদের প্রচুর মাদ্রাসা ছাত্র জুলাই বিপ্লবে মাদ্রাসার অনুমতি সাপেক্ষে বা অনুমতি ছাড়াই এই আন্দোলনে যোগ দিছে। দেশের স্বার্থে, ইনসাফের স্বার্থে, মানুষের মুক্তির স্বার্থে স্বপ্রণোদিত হয়ে যোগ দিছে। সেখানে যোগ দেওয়ার পর 50 থেকে 70-80 জন ছেলে সেখানে মাদ্রাসার, কওমি মাদ্রাসার এবং আলিয়া মাদ্রাসার বিভিন্ন ছাত্র সেখানে শহীদ হয়েছে। কওমি মাদ্রাসারও আছে প্রায় 30 থেকে 40 জন, একদম যাদের ব্যাপারে ভেরিফাই করা যায়। তো এই শহীদদেরকে নিয়ে হেফাজতে ইসলাম বলেন বা ইসলামী যারা নাকি শেয়ার হোল্ডার, বাংলাদেশে ইসলামের যারা বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় পার্সন, তারা কেউ কোনো কাজ করে নাই। তো আমার বন্ধু মিরাজ রহমান, লেখক গবেষক, উনি এবং আমি দুইজনে মিলে আমরা একটা ব্যক্তি উদ্যোগে নিজেদের পকেটের টাকা খরচ করে একটা গবেষণা করি। কয়েকজন আমরা স্বেচ্ছাসেবক নেই, বিভিন্ন ইউনিভার্সিটির ছেলে গবেষক যারা, এদেরকে নিয়ে আমরা একদম তৃণমূল পর্যায় থেকে একটা তালিকা করি যে মাদ্রাসা ছাত্ররা সারা দেশে কোথায় কে কোথায় থেকে শহীদ হয়েছে, তার মাদ্রাসা কোন মাদ্রাসায় পড়তো, এগুলো যাবতীয় তথ্য নিয়ে একদম তৃণমূল তার পরিবারের সাথে কথা বইলা ভেরিফাই করে আমরা মোটামুটি একটা তালিকা প্রস্তুত করছি 50 জনের মতো। আরো আমাদের কাজ সামনে চলমান আছে। তো এই কাজ আমরা আরো 2-3 মাস আগেই শেষ করছি এবং সেটা আমরা প্রকাশও করছি বিভিন্ন অনলাইনে, বিভিন্ন নিউজ পোর্টালে, সংবাদপত্রে, এগুলো আমরা প্রকাশ করছি। মজার ব্যাপার বা দুঃখজনক ব্যাপার দেখেন, এই যে মাদ্রাসার এত ছাত্র শহীদ হইল জুলাই বিপ্লবে, এটা একদিক থেকে তো দুঃখজনক ব্যাপার, আবার গৌরবের বিষয় কওমি মাদ্রাসার জন্য। কিন্তু এই যে সেটাকে আমরা যে ভেরিফাই করলাম, জুলাই বিপ্লবের 6 মাসের মাথায় সেটা ভেরিফাই করে একটা তালিকা প্রণয়ন করলাম, তালিকা প্রস্তুত করে সেটা প্রকাশ করলাম। কিন্তু হেফাজতে ইসলামের একটা পার্সন, একটা নেতা পর্যন্ত জীবনে কোনো ফোন দিয়ে বলে নাই যে আপনারা তো একটা ভালো কাজ করছেন, আমাদের কোনো সহযোগিতা যদি দরকার হয় তাহলে আমাদেরকে বলবেন, বা আপনারা যদি সামনে আরো কাজ করতে চান আমরা সহযোগিতা করতে রাজি আছি, বা আপনারা এইভাবে কাজ করেন। হেফাজতে ইসলামের একটা পার্সন, একটা সিঙ্গেল পার্সন এই ধরনের কোনো আশ্বাস, কোনো সাধুবাদ আমাদেরকে দেয় নাই। হেফাজতে ইসলামের কথা বাদ দেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া তারাও বলে নাই। বাংলাদেশের কোনো বড় আলেম যারা আমাদের মাথার তাজ, সেরে তাজ যাদেরকে আমরা বলি, এরকম কোনো আলেমও ফোন করেও বলে নাই বা দেখা সাক্ষাতেও কখনো বলে নাই যে আপনারা তো ভালো কাজ করছেন। যারা শহীদ হয়েছে কওমি মাদ্রাসার ছাত্র, তারা শহীদের তাদের যে প্রতিদান তো আমরা দিতে পারবো না, কিন্তু তাদের যে একটা অবদান রয়ে গেল সেটাকে আমরা স্বীকৃতি দিতে চাই, এই ধরনের কথা কোনো আলেম বলে নাই। দুইটা জিনিস এখন মিলিয়ে দেখেন, হেফাজতের ঘটনা এবং এই জুলাই বিপ্লবের ঘটনা। আমরা যারা আন্দোলন করি, আমরা যারা শহীদ হই, আমরা যারা আহত হই, আমরা যারা কষ্ট করে মিছিল করি, সমাবেশে যাই, আমাদের কাছে হেফাজতে ইসলামের, আমাদের জন্য হেফাজতে ইসলাম আমরা জাস্ট একটা সংখ্যা মাত্র। যে আমি 1 লাখ লোক জড়ো করছি, আমরা 5 লাখ লোক জড়ো করছি, এটা হচ্ছে তাদের রাজনৈতিক একটা টুলস। আমরা হচ্ছে তাদের রাজনৈতিক একটা টুলস মাত্র। আমাদের সংখ্যা দেখায় তাদের নেতাগিরি বাড়ে, তাদের বিরাট সুনাম হয়, তাদের বিরাট পদ পদবি হয় সরকারের কাছে, বিরোধী দলের কাছে, প্রশাসনের কাছে, তারা নিজের একজন বড় হাস্তি হয়। কিন্তু যে নাকি শহীদ হয়ে গেল তার স্বীকৃতিটা পর্যন্ত হেফাজতে ইসলাম দিতে আগ্রহী না, কোনোভাবেই আগ্রহী না। যদি আগ্রহী হইতো তাহলে এতদিন সে 2013 সালের 5ই মে যারা শহীদ হয়েছে তাদের খোঁজ খবর নিত, তাদের তালিকা প্রণয়ন করত, তাদের স্বীকৃতি দিত নিজেদের কর্মী বইলা। এরপরে জুলাই বিপ্লবে যেসব মাদ্রাসা ছাত্র, মাদ্রাসার শিক্ষার্থী যারা শহীদ হয়েছে তাদেরকে কওমি মাদ্রাসার গর্ব বইলা স্বীকৃতি দিত, কিন্তু তারা সেটা কোনোটাই করে নাই। এটা হচ্ছে তাদের ইন্টালেকচুয়াল পরাজয়।
তাদের নৈতিক পরাজয়। তো এই পরাজয়ের সামনে দাঁড়ায় হেফাজতে ইসলামের নেতারা যখন নাকি আবার বড় বড় গলাবাজি করে, নতুন করে আবার তারা মাঠে নামতে চায়, তো তারা কোন ভিত্তিতে নামতে চায়, কোন কর্মীদের নিয়ে তারা নামতে চায়? তারা বলবে আমরা চলে যাব, আমাদের নিয়ে তারা টুলস হিসাবে ব্যবহার করবে, কর্মী হিসাবে ব্যবহার করবে, মিছিলের আগে আগে আমরা থাকবো, স্লোগান দিব, আমাদের স্লোগান দিয়ে তারা বড় নেতা হয়ে যাবে। এইটাই কি শুধু মানে এই কওমি মাদ্রাসার ছাত্রদের কাজ? এটা হচ্ছে একটা প্রশ্ন। এখন আমি অতীত নিয়ে কিছু কথা বলি। এখন এগুলো তো বললে আসলে অতীত নিয়ে ঘাটাঘাটি করতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে। হেফাজতে ইসলামের ওই ঘটনা যখন ঘটে 5ই মে, তখন আমি সাপ্তাহিক লিখনীতে কাজ করি, একটা পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা লিখনী। তো ওই ঘটনার পরে বিভিন্নভাবে, আগে বা পরে, আমার এখন সঠিক মনে নাই, আগেও হইতে পারে পরেও হইতে পারে ঘটনাটা, তো আমি বিভিন্ন নিউজ সংগ্রহের জন্য কয়েকজনের সঙ্গে কথা বলতে, এর মধ্যে প্রবাসী 2-4 জনের সঙ্গে আমার কথা হয়, আমার বন্ধু বান্ধব ছিল প্রবাসী, তো তাদের সঙ্গে কথা বলি। তো তারা বললেও যে হেফাজতে ইসলামের নেতা যারা কয়েকজন, তো ওই সময় বিভিন্ন দেশ, সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, এছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, এ ধরনের বিভিন্ন দেশ সফর করছে এবং মহাসমাবেশ উপলক্ষে তারা কয়েক কোটি টাকা প্রবাসীদের কাছ থেকে কালেক্ট করছে। যে মহাসমাবেশ হইতেছে, আল্লামা আহমদ শফি, বাবুনগরী সাহেব, এরা বিরাট বড় করতেছে, সমাবেশ করতেছে, সেখানে অনেক টাকা পয়সা লাগবে। সুতরাং অকাতরে মানুষ কয়েক কোটি টাকা, এবং সেটার অ্যামাউন্ট আমি মানে কয়েকজনের কাছ থেকে যেমন শুনছি, তারা তো নির্দিষ্ট কোনো, যেহেতু এটার কোনো রসিদ টসিদ থাকে না, এই কারণে তারা আমার কাছে বলছে যে ভাই এর আমরা কয়েক কোটি টাকা উঠিয়ে দিছি বিভিন্ন, শুধু আমি শুধু একটা দেশের কথা বলতেছি, এটা সম্ভবত হয়তো দুবাই, যে দুবাই থেকে আমরা কয়েক কোটি টাকা উঠিয়ে দিছি অমুক আলেম রে, অমুক আলেম, নাম আমি বলতেছি না, তো আমরা উঠিয়ে দিছি এই উপলক্ষে। এখন আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, এই যে এত টাকা আসলো হেফাজতের আন্দোলনের আগে পরে, হেফাজত আন্দোলনের আগে, তো এই যে এত টাকা আসলো, এই টাকা কোন খাতে ব্যয় হয়েছে এবং সে টাকা কত টাকা আপনারা আনছেন, সেটার কোনো রসিদ আপনাদের কাছে আছে কিনা, এবং আপনারা কি কি কাজে সেটা ব্যয় করছেন, সেটার কোনো ক্যাশ মেমো আপনাদের কাছে আছে কিনা। এইটা খুব জরুরি একটা প্রশ্ন, কারণ আপনারা একটা ইসলামী দল, অরাজনৈতিক ইসলামী দল, খুবই হাস্যকর যদিও, কিন্তু তারপরও আপনার একটা অরাজনৈতিক ইসলামী দল। তো ইসলাম নামে যখন ব্যবহার করতেছেন আপনারা, আপনাদের টাকার পই হিসাব আপনাদের দেওয়া উচিত। আপনারা কই থেকে টাকা আনতেছেন, এবং সেটা তো জনগণের টাকা এবং ইসলামের নামে আনতেছেন, সেটা কই থেকে আনতেছেন এবং কই ব্যয় করতেছেন, এটার হিসাব জনগণকে দিতে হবে। আপনারা যারা যারা নাকি বিদেশ সফর করেন, দুবাই, কাতার, সৌদি আরব, ইউকে, ইউএসএ, তো এইসব দেশে যারা সফর করে কালেকশন করেন হেফাজতের নামে, তারপরে সেই টাকা কোথায় ব্যবহার করেন, কোন কাজে ব্যয় করেন, ঢাকা শহরে কার কয়টা গাড়ি বাড়ি হইছে, কার কার মাদ্রাসার নামে কত বিঘা জমি বরাদ্দ নিছেন আওয়ামী লীগের আমলে, কে না কে কে কনস্ট্রাকশনের কাজ পাইছে নিজ নিজ এলাকায়, এগুলো সব হিসাব আমাদের কাছে আছে। আমরা অনেকেই এগুলো জানি, অনেক কিছুই জানি। সুতরাং এই হিসাব আপনাদেরকেই দিতে হবে। আপনারা যদি না দেন, তাহলে আপনারা যে এই যে হেফাজতের নাম ভাঙ্গে বিভিন্ন ধরনের ফায়দা আওয়ামী লীগের আমলে যেমন নিছেন, আর এখন তো নেওয়া শুরু করছেন আবার, তো এইগুলোর হিসাব দিয়ে তারপরে কর্মীদের ডাক দিবেন। এরপরে এগুলা হচ্ছে যে আপনাদের নৈতিক ভিত্তি, এবং এগুলা পার না হইয়া আপনারা সামনে কিছু করতে পারবেন না হেফাজত নিয়ে। যদি করেন তাহলে সেটা হচ্ছে যে আপনাদের এই হেফাজতের লাখ লাখ কর্মী যারা আছে তাদের সঙ্গে সেটা বেইমানি করা হবে। তো হেফাজতে ইসলামের সামনে কি করবে এটা তো আমরা জানি না, আর আমরা আসলে এইটাও জানি না যে হেফাজতে ইসলামের কাজটা কি। আসলে একটা ঘটনার প্রেক্ষাপটে হেফাজতে ইসলাম এই দেশের সামনে আসছে, ঘটনার সামনে আসছে, আইসা বিরাট একটা হয়েছে। তো এখন আসলে হেফাজতে ইসলামের কাজ কি? তাদের কাজ আমরা দেখি যে তাদের কাজই হচ্ছে শুধু রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বিবৃতি দেওয়া, সেটা নিয়ে মিছিল করা, সমাবেশ করা। রাজনীতি ছাড়া অন্য আর কোনো ধরনের কাজে হেফাজতে ইসলাম আগায় না, হেফাজতে ইসলাম অংশগ্রহণ করেন। এখন আমাদেরকে একটা জিনিস বুঝান যে ইসলাম মানে কি শুধু রাজনীতি?
ইসলাম মানেই কি শুধু হেফাজতে ইসলাম যে আপনারা নাম দিয়েছেন এবং সেইটা নিয়ে যে আপনারা এত ধরনের কর্মকাণ্ড করেন, তো এই যে কর্মকাণ্ড আপনাদের, এই কর্মকাণ্ড এটা কি শুধুই মাত্র রাজনৈতিক ইসলাম? হেফাজতের ইসলাম, ইসলামের অন্য আর কিছু হেফাজত করা আপনাদের দায়িত্ব না? একটা খুব সিম্পল উদাহরণ দিই, যেমন নাকি কওমি সনদ যে জিনিসটা, এই কওমি সনদ জিনিসটা একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, যেভাবেই হোক সেটা আপনার আওয়ামী লীগের আমলে আপনার আল্লামা আহমদ শফি এবং আপনাদের যারা বড় বড় নেতা ছিল সবাই মিলে নিছেন, এটা ভালো, এটা আমরা সাধুবাদ জানাই, এটা একটা ভালো জিনিস। কিন্তু আসলে কওমি সনদ জিনিসটা আসলে কি, এটা দিয়ে আসলে কি করা যায়? এই কওমি সনদের এই যে সনদ, এই সনদ দিয়ে আমি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো? এটা কোথাও কোনো উল্লেখ নাই। এই সনদ দিয়ে আমি কোথাও চাকরি নিতে পারবো? এটা কোনো ধরনের স্পেসিফিক কিছু বলা নাই। এই সনদ দিয়ে আমি বিদেশে পড়াশোনা করতে পারবো? এটা দিয়ে আমি টেকনিক্যাল কোনো কাজ করতে পারবো? এই ধরনের কোনো কিছুই হচ্ছে যে এই সনদের মধ্যে বলা নাই। এখন আপনার কাজ হলো, হেফাজতে ইসলামের কাজ যেটা ছিল যে এই বিষয়টাকে সুরাহা করা, যে এই যে এত লাখ লাখ 20 থেকে 30 লাখ কওমি মাদ্রাসার ছাত্র এরা পড়াশোনা করতেছে, এরা যে সনদটা পাইতেছে, এই সনদের মূল্যমান কি, এই সনদ দিয়ে উচ্চতর পড়াশোনা করা যাবে কিনা ইউনিভার্সিটিতে, এটা দিয়ে কোন কোন জায়গায় চাকরি করা যাবে, এইটা দিয়ে বিদেশের কোন কোন ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করা যাবে, তো এইগুলার কাজ হচ্ছে হেফাজতে ইসলামের। ইসলামী শিক্ষাকে আর অগ্রসর করা, এইটা হচ্ছে হেফাজতে ইসলামের কাজ। কিন্তু হেফাজতে ইসলাম সেটা কখনো এই দাবি নিয়ে আসে নাই। তো আমি সামনে তরুণ যারা, তারা এই বিষয়গুলাই চায়, যে তারা যে পড়তেছে বছরের পর বছর ধরে, তারা আসলে এই সার্টিফিকেটটা দিয়ে করবে কি? তো তাদের সেই সার্টিফিকেটটা যাতে মূল্যমান হয় সেইটার দাবি জানানো, সরকারের সেটা চাপ দেওয়া, এটা হচ্ছে হেফাজতে ইসলামের কাজ। হেফাজতে ইসলামের কাজ শুধু এইটা না যে একটা ইস্যু আসলো আর সেটাকে রাজনৈতিকভাবে সেটাকে একটা মোড়ক দিয়া আমি বড় নিজের প্রভাব প্রতিপত্তি দেখাই দিলাম। আরো দেখেন যে এই ধরলাম হেফাজতে ইসলামের গত 10 বছরে আওয়ামী লীগের সময় কোনো কাজ করতে পারে না, সভা সমাবেশ করতে পারে না, তো এই সময় তো তারা অন্য কাজগুলো করতে পারতো। তারা তো একটা মিডিয়া সেল, শক্তিশালী মিডিয়া সেল তৈরি করতে পারতো, কওমি মাদ্রাসা বেসড বা ইসলামী অঙ্গনের লোকজন নিয়ে। তারা তো একটা গবেষণা প্রতিষ্ঠান তৈরি করতে পারতো, করছে তারা? তারা এতদিন কাজ করতে পারে না। তারা শুধু কার লেজুর বৃত্তি করবে, কিভাবে নিজেদের আখের গুছিয়ে নিবে, এইটাই ছিল তাদের লক্ষ্য। অথচ উচিত ছিল এই সময়ের মধ্যে একটা গবেষণা প্রতিষ্ঠান তৈরি করা, যে গবেষণা প্রতিষ্ঠান থেকে আরো অন্তত 10 জন বা 100 জন গবেষক তৈরি হবে, কিন্তু সেইটা হয় নাই। ইউনিভার্সিটির সঙ্গে কোলাবোরেশন করে মাদ্রাসার যেসব ইফতা বিভাগ আছে সেখানকার পিএইচডি এমফিলের গবেষণাপত্র কেমন হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করা, এগুলা ছিল হেফাজতে ইসলামের কাজ। হেফাজতে ইসলামের কাজ যদি হয় শুধু দাবি আদায় বিভিন্ন ইস্যু নিয়ে, তো তাহলে এই কাজগুলো কে করবে? এই কারণে আপনাদের উচিত ছিল একটা স্পেসিফিক গবেষণা সেল তৈরি করা, একটা স্পেসিফিক মিডিয়া সেল তৈরি করা, কিন্তু সেটা হয় না। এটা হচ্ছে যে দুঃখজনক, যা হওয়া দরকার ছিল সেটা। আরো দুঃখজনক দেখেন যে এই যে কওমি সনদ, এই কওমি সনদ দিয়ে আসলে আমাদের যে দারুল উলুম দেওবন্দে এখন পর্যন্ত আমাদের দেশের কওমি মাদ্রাসার সনদের কোনো মূল্যমান নাই। আপনি যে কওমি মাদ্রাসায় পড়েন, ইন্ডিয়ার শিক্ষা মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় আপনার এই সনদকে স্বীকৃতি দেয় না। তো তাইলে এই স্বীকৃতি দিয়ে আপনি কি করবেন? এখন পর্যন্ত দেয় না। এই কওমি সনদের স্বীকৃতি হওয়ার পরও, হাইয়ার এই সনদ হওয়ার পরেও এটাকে ইন্ডিয়ান এম্বাসি বলেন, ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এটাকে স্বীকৃতি দেন। এখন পর্যন্ত বাংলাদেশি ছেলেদের, বাংলাদেশি শিক্ষার্থীদের সেখানে পলায়া লুকায়া পড়তে হয়। তো এইটার ভেরিফাই করবে কে? এটার দায়িত্ব ছিল হেফাজতে ইসলামের। বাংলাদেশের ছেলেরা মদিনা ইউনিভার্সিটি যেতে যায়, আজহারে যায়, মালয়েশিয়া যায়,
এখানে কোন সার্টিফিকেট দেয়া যায়? কওমি মাদ্রাসার সার্টিফিকেট দেয়া? কওমি মাদ্রাসার সার্টিফিকেট সেখানে কোনো মূল্যমান নাই। তো এই যে বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে কোলাবোরেশন করা, এইটার দায়িত্ব ছিল হেফাজতে ইসলামের সরকারকে চাপ দিয়ে এটা আদায় করা। এইটা করলে যেটা হবে, আপনি এখন যদি 100 পোলাপান থাকে, আপনি তখন 1000 ছেলেকে বিদেশে পাঠাইতে পারতেন এবং 1000 পোলাপান তৈরি হইতো। আজকে দেখেন আমাদের কত বড় সমস্যা। আজকে আমরা যে শায়েখ আহমদুল্লাহ তৈরি হয়েছে আমাদের দেশে, অনেক বড়, আমাদের এটা একটা সৌভাগ্য যে শায়েখ আহমদুল্লাহর মতো একজন লোক তৈরি হয়েছে। তো আজকে যদি আমরা চেষ্টা করতাম গত 10 বছরে, তাহলে আমরা তো আরো 10 জন শায়েখ আহমদুল্লাহ তৈরি করতে পারতাম, কিন্তু আমরা সেটা করতে পারিনি। এটা নিয়ে একটা মজার কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে, একবার শায়েখ আহমদুল্লাহর সঙ্গে ঢাকা শহরের বড় এক ইসলামী নেতা দুইজনে কথা হইতেছিল। তো কথা হওয়ার পরে এক সময় ওই নেতা বলল যে, আমাকে যদি সরকার গ্রেফতার করে, এটা আওয়ামী লীগ আমলের কথা, যে আমাকে যদি সরকার গ্রেফতার করে তাহলে আমার মুক্তির জন্য সারা দেশে অন্তত 100টা মিছিল হবে, সারা দেশে অন্তত 100টা মিছিল হবে আমার মুক্তির জন্য। উনি বেশ অহংকার করে এটা বলছে। তো শায়েখ আহমদুল্লাহ বলতেছে যে, আমার জন্য তো 2-1টা মিছিল হবে না হয়তো, তবে আমার মুক্তির জন্য অন্তত সরকার প্রধানের কাছে 10টা কল যাবে। তো এইটা হচ্ছে যে যোগ্যতার জিনিস। ওই আপনার জন্য 100টা মিছিল বেশি যোগ্যতা সম্পন্ন নাকি 10টা ফোন কল বেশি যোগ্যতা সম্পন্ন, এটা বোঝার মতো জ্ঞান আপনার থাকা উচিত। আমি আরেকটা জিনিস আমি শেষ করে দিতেছি, আরেকটা কথা বললাম, সেটা হয়তো গাজী ইয়াকুব ভাইকে আপনারা অনেকেই চিনেন। গাজী ইয়াকুব, উনি আত্তাকওয়া ফাউন্ডেশনের গাজী ইয়াকুব ভাই, অনেক কাজ করেন, অনেক আগে থেকে, প্রায় 8-10 বছর আগে থেকে উনি মানুষের সমাজ সেবার বিভিন্ন ধরনের কাজ করেন। রোহিঙ্গা থেকে নিয়ে শুরু করে বন্যা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, অনেক সেবা ধর্মী কাজ করে থাকেন। তো আমার খুবই সম্মানের মানুষ, ভালোবাসার মানুষ। তো উনি যখন এই ধরনের কাজ করতেছে সেই রোহিঙ্গাদের সময় 2017 সাল, তো আমি বললাম, ভাই আপনি যে কাজ করতেছেন এই কাজ করতে থাকেন। উনি আবার রাজনীতি, লালবাগ কেন্দ্রিক বিভিন্ন রাজনীতির সঙ্গে জড়িত। আমি কিছু এইসব রাজনীতি ছাইরা দিয়ে আপনি এই ধরনের কাজ করতে থাকেন, যাতে করে আজ থেকে 10 বছর 20 বছর পর যে এশিয়ার নোবেল যেটাকে বলে, যে রেমন ম্যাগসেসে পুরস্কার, যেটা নাকি ওই ফজলে হাসান আবেদ পাইছে, তো সেই পুরস্কারটা জানে আজ থেকে 10 বছর 20 বছর পর আপনি যাতে পান, এই ধরনের পার্সোনালিটি আপনি হন। তো উনি তো হ্যাঁ সালাউদ্দিন, তুমি যে এটা ঠিক বলছো, এই করা তো কিছুদিন করছে এরকম ভাবে, অনেক বেশ ভালো কাজ করছে এবং সবার কাছে খুবই, ওই এমনকি এই যে ইসের সময়, করোনার সময় খুব ভালো কাজ করছে উনি, সব দিক থেকেই হয়েছে। এরপর ওনার ভিতর মাথার মধ্যে ওই রাজনীতির ভূত আছে, হেফাজত ইসলামের ভূত আছে, কোন একটা কমিটিতে যেন তারে ঢুকাইয়া দিছে কমিটি, এবং উনিও খুব খুশি হইয়া সেই পদের মধ্যে বগল দাবা করছে। এরপরে হঠাৎ করে কি এক ঘটনা জানি ঘটলো, ঘটার পরে উনি এরপরে হচ্ছে যে দৌড়ের উপর, মানে হেফাজত ইসলামের কোন একটা কাণ্ড নিয়ে উনি এরপর দৌড়ের উপর, অনেকদিন কাজ করতে পারে না, লুকে চোখে ছিল। তো ওনার যে বিরাট বড় একটা সম্ভাবনা ছিল সেটা মাঝপথে বাধাগ্রস্ত হয়েছে। উনি আবার কাজ করতেছে কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। তো এই কারণে আমি বলি যে রাজনৈতিকভাবেই সকল সমস্যার সমাধান হয় না। সকল সমস্যার সমাধান যে আপনাকে মিছিলেই করতে হবে, সমাবেশেই করতে হবে, এটার দরকার না। আপনি যদি যোগ্য লোক তৈরি করতে পারেন তাহলে তার জন্য ওই সচিবালয়ের একজনের কাছে যায় একটা ফোন কলের মাধ্যমে কাজ হয়ে যেতে পারে। তো এই ধরনের যোগ্য মানুষ তৈরি করার কাজ হচ্ছে হেফাজতের। হেফাজতে ইসলাম নাম দিচ্ছেন, তো ইসলামের কিভাবে হেফাজত হয় এটা সার্বিকভাবে চিন্তা করেন। শুধু একমুখী মিছিল মিটিং কইরা সমাবেশ কইরা এই হেফাজতে ইসলামকে নাম দিয়া ইসলাম হেফাজত হয় না। ওইটা আপনাদের হেফাজত হয়, যারা নেতা আছেন তাদের হেফাজত হয়, নিজস্ব ওই পকেট আর নিজস্ব সম্পদের হেফাজত হয়। তো এই কারণে সামনে থেকে চেষ্টা করবেন যে হেফাজতে ইসলাম যে নামটা দিচ্ছেন এই নাম দিয়ে অন্তত যেন বাংলাদেশে সামগ্রিক ইসলামের হেফাজত হয়। তরুণদের জীবন নিয়ে, কর্মীদের জীবন নিয়ে তাদেরকে টুলস হিসাবে ব্যবহার না কইরা তাদেরকে সম্পদ হিসাবে গড়ে তোলেন। আল্লাহ হাফেজ।